ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের আয় ব্যয়ের হিসেব প্রকাশ করবে জামাত। জনগণের সম্পদে হাত দিলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যোগ্য ব্যক্তিকে বেছে নেয়ার আশ্বাস। এবং জাতীয় নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী বলছে সিপিডি। নেই সব দলের অংশগ্রহণ, ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নীলফামারীতে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর আগে ঠাকুরগাঁওয়ে সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাবে। প্রতিনিধিদের তথ্যে তাসিন তারিনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে শেষবারের মতো রাজধানীর বাইরে শনিবার ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল। দিনাজপুরে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, এই অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে বিএনপি। জগৎ বিখ্যাত এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রপ্তানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। আপনারা কি চান? ইনশাআল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই। এর আগে দুপুরে নীলফামারীতে জনসভায় অংশ নেন তারেক রহমান। এই সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা ব্যারেজের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব অন্যায়কারীর বিরুদ্ধে। সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল, তাঁতশিল্প গড়ে তোলা এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই। বিএনপির চেয়ারম্যান আরো বলেন, ধর্ম নিয়ে কাউকে বিচার করা হবে না। বিএনপি ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করা হবে। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এই সময় ঠাকুরগাঁওয়ের 3টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমি কি এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারি? ইনশাআল্লাহ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিএনপির ইশতেহারকে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। আর বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কড়াইল বস্তিবাসীদের আবাসনের ব্যবস্থা করার কথা বলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ভাসানটেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এদিকে ভাষার মাস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত কড়াইল বস্তির টি&টি কলেজ অডিটোরিয়ামে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জুবাইদা রহমান। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বস্তিবাসীর উন্নয়নে কাজ করা হবে। এই কড়াইল বস্তিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের জন্য উন্নত জীবনযাত্রার
মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং তাদের জন্য স্থায়ী বন্দোবস্ত করবেন, উন্নত মানের বিল্ডিং করে উন্নত মানের জীবনযাত্রা যাতে তারা পরিচালিত করতে পারে সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। অন্যদিকে গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহদি আমিন। বলেন, তাদের ইশতেহারে দেশের সব শ্রেণী পেশার মানুষকে অগ্রাধিকার দেয়া হয়েছে। ধারাবাহিক যে রাজনৈতিক সংকট, তার প্রেক্ষিতে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে নতুন করে সাজানোর জন্যই এই পরিকল্পনা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জনাব তারেক রহমানের ঘোষিত 27 দফা ও 31 দফার ধারাবাহিকতা এবং সমাজের সকল শ্রেণীর ও পেশার মানুষের মতামতের উপর ভিত্তি করে সার্বিক সমন্বয়ে প্রণীত এই ইশতেহার রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং জাতীয় সংহতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে কারসাজির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মাহদি আমিন। লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তার নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসেব জনসম্মুখে প্রকাশ করবে জামায়াতে ইসলামী, এমন প্রতিশ্রুতি দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের সম্পদে হাত দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দুপুরে হবিগঞ্জের জনসভায় এসব কথা বলেন তিনি। এদিকে মৌলভীবাজারের সমাবেশে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন জামাত আমির। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। প্রচারণার শেষ ভাগে এসে সিলেট সফর করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে 3 জেলায় সমাবেশ করেন তিনি। মৌলভীবাজারের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরের আধুনিকায়ন করা হবে। বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই, গুরুত্ব বিবেচনা অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে ফ্লাইট চালু হবে ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে, রানীর মেয়ে রানী হবে। আমরা চাই আমার একজন শ্রমিক ভাই কিংবা বোনের মেধাবী সন্তান যদি থাকে, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এর আগে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয়, সেই প্লট আমরা নেব না। বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চড়বো, এইটাও যদি না তাকে পায়ে হাঁটবো, কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না। দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব নিকাশ করার কথাও বলেন তিনি। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। জনসভা শেষে মঞ্চে জামায়াতের প্রার্থীদের পরিচয় করে দিয়ে দেশবাসীকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। গণপরিবহন রিক্সা তুলে দিচ্ছে, রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসুক। প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট 12 তারিখ গুরুত্বপূর্ণ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ভাই যেন ভোট সামনে রেখে সরগরম এখন নির্বাচনী মাঠ। কক্সবাজার 4 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। মাদক, মানব পাচার ও রোহিঙ্গা সংকটাপন্ন এই এলাকা ঘিরে বিএনপি ও জামাত প্রার্থীদের চলছে ব্যাপক প্রচারণা। এদিকে পদ্মা মেঘনার কোল ঘেঁষা কৃষি নির্ভর চাঁদপুরবাসী প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষম প্রার্থীকে অগ্রাধিকার দিতে চান। আফসার কবির আকাশ ও মোহাম্মদ ফাহাদের তথ্যে তাসিন তারিনের প্রতিবেদন। দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার 4 আসন। এখানে মোট ভোটার সংখ্যা 3,73,130 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,91,210 জন ও নারী ভোটার 1,08,915 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 5 জন।
মাদক, মানব পাচার ও রোহিঙ্গা সংকটাপন্ন এই এলাকা ঘিরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের চলছে ব্যাপক প্রচারণা। ভোটারদের মন জয় করতে নেওয়া হচ্ছে বিভিন্ন কৌশল, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমার দল যদি নির্বাচিত হয়, এই পর্যটনের সকল সম্ভাবনার দ্বারকে আমরা উন্মোচন করবো ইনশাআল্লাহ। বেকার না থাকে মতো ব্যবস্থা করার জন্য আমরা প্রশিক্ষণ করব যুবকদের। মাদক ও চোরাচালান নির্মূল, অপহরণ বন্ধ এবং পর্যটন নিয়ে যারা অবদান রাখবে এমন প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা। যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন ওনার কাছে আমার একান্ত চাওয়া থাকবে এই অবহেলিত নারী সমাজকে তিনি যাতে টেনে উপরের দিকে উঠানোর সুযোগ করে দেন। আমাদের টেকনাফে যে অপহরণ হচ্ছে এটা সমাধান করে আমাদের দেশ থেকে বেকারত্ব দূর করার জন্য এবং মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এদিকে দেশের সংসদীয় আসন 263, ফরিদগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর 4 আসনে এবার মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁদপুর জেলার 5টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 23,31,190 জন। এর মধ্যে পুরুষ ভোটার 12,01,854 জন, নারী ভোটার 11,29,325 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 11 জন। বিএনপির 2 প্রার্থীর পাশাপাশি জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে রয়েছেন। প্রতিযোগিতা থাকবে, কম বেশি থাকবে। আমার মনে হয় শেষ পর্যন্ত ধানের শীষ বিপুল ভোটে জয় লাভ করে বলে আমি আশা করতে। ভোটারদের দাবি, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। দেশের শান্তি তো প্রায় শেষই, তারপরেও আমরা শান্তি জোগাড় করার জন্য ভালো একজন প্রার্থী চাই। ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারি নাই, ভোট হয়ে গেছে, এরকম ভোট চাই না। আমরা চাচ্ছি যে একদম সম্পূর্ণরূপে নিজের ভোটটা যায়, নিজে কেন্দ্রে যায় দিয়া ভালো একজন লোক চাই, যেহেতু দেশের জন্য উন্নয়ন করে, ফুজেখানার জন্য উন্নয়ন করে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য ও কার্যকর প্রতিনিধি সংসদে যাবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেবল দ্বিমুখী লড়াই হিসেবেই দেখছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে সব দলের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হয়নি। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে সবুজ ও টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম। রাজনৈতিক দলের ইশতেহারকে ইতিবাচক বললেও টেকসই উন্নয়নের ক্ষেত্রে তা যথেষ্ট নয় বলেও জানায় সিপিডি। আরও জানাচ্ছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। জলবায়ু পরিবর্তনজনিত নানা সমস্যায় ধুঁকছে বাংলাদেশ। গড় তাপমাত্রার সঙ্গে বাড়ছে বায়ু দূষণের মাত্রা। প্রকৃতির বৈরী আচরণের পাশাপাশি এক্ষেত্রে বৃক্ষ নির্ধন ও প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহারেরও দায় কম নয়। টেকসই এবং সবুজ উন্নয়ন নিয়ে রাজনৈতিক দলের কাছ থেকে বক্তব্য শোনা গেলেও নির্বাচনী ইশতেহারে এর পুরো পরিকল্পনা ফুটে ওঠেনি। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির এক ব্রিফিংয়ে উঠে আসে সব তথ্য। আগামী 12 জুন সারা দেশে সিপিটির রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দলগুলো ইশতেহারে উঠে আসা এজেন্ডা বাস্তবায়নে যে পরিমাণ অর্থের যোগান দিতে হবে তার পুরো রোডম্যাপ দেওয়া হয়নি। এবার যে জাতীয় পর্যায়ে আমরা যে ম্যানিফেস্টোগুলো দেখলাম, এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ফাইন্যান্সিং কাঠামো নেই। যে সবুজ অর্থনীতির ধারণা, যেটার ভিতরে পরিবেশ থাকবে, অর্থনীতি থাকবে এবং সমাজ থাকবে, এই তিনটির সমন্বয় এটি অনুপস্থিত। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারকে মূল এজেন্ডা হিসেবে নেয়নি উল্লেখ করে সিপিডি জানায়, বেশ কিছু উদ্যোগের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হয়েছে। আমাদের রিজার্ভের যে সঙ্গীন পরিস্থিতি ছিল, নিশ্চয়ই খেয়াল আছে যে কমে 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 8 বিলিয়নে সম্ভবত নেমে এসেছিল বা 12 বিলিয়নে, সেটা এখন ঘুরে দাঁড়িয়ে 32 বিলিয়ন বা 34 বিলিয়নে এখন দাঁড়িয়ে আছে। খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, এবারের নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ের আভাস মিলছে, যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। প্রত্যেকটি জরিপে বলা হচ্ছে যে পতিত দলটি, সে পতিত দলের ভোটই এবার ডিসিসিভ ফ্যাক্টর হবে। এই যে কথাটি পতিত দলের ভোটই ডিসিসিভ ফ্যাক্টর হবে, এটা দিয়ে যেটা বোঝা যায় যে একটা বৃহদাংশের ভোটারকে তার চাহিদা মতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বলেন, পরবর্তী সরকারের কাছে সাধারণের প্রত্যাশা অনেক। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প যেন বাস্তবায়ন না হয়, সে বিষয়ে নতুন সরকারকেই নিশ্চিত করতে হবে। এই দায় দায়িত্বগুলো স্থানীয় সরকার প্রশাসনকে দিলে অনেক সুচারুরূপে
ভালোভাবে হতে পারত। মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে জামাত প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের জড়ো করার অভিযোগ করছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই সময় তিনি আরো বলেন, বহিরাগত এনে নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। সকালে পল্লবীর 12 নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে নির্বাচিত হলে প্রতিশ্রুতির পুরোটা বাস্তবায়নের অঙ্গীকার করেন আমিনুল হক। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণা ব্যস্ত প্রার্থীরা। জনসমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে এগিয়ে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। রাজধানীর পল্লবীর 12 নম্বর সেকশনের কুর্মিটোলা, কেটিসি ও মুরাপাড়া ক্যাম্পবাসীর সঙ্গে কথা বলেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আমিনুল হকের মতো প্রার্থী পেয়ে ধন্য এলাকাবাসী। তাকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় জানান তারা। সবাই মিলে যদি 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করতে পারি, জনগণ যদি ওনাকে জয়যুক্ত করতে পারে, ইনশাল্লাহ উনি সকল সমস্যা সমাধানে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন। আমিনুল হক ভাই 16 আসনের ধানের শীষ প্রার্থী ব্যাপকভাবে নির্বাচিত জয়লাভ করবে। এই জোয়ার 12 তারিখের নির্বাচনকে উতলে দিবে এবং ব্যাপক ভোটের ব্যবধানে ধানের শীষ বিজয়ী হবে আমরা আশা রাখছি। গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল হক। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে নির্বাচিত হলে নিজের দেওয়া সব পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি। আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি দীর্ঘদিন ধরে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করে আমার এই এলাকার সাধারণ মানুষের ভোটে আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এই সময় প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের বিভিন্ন জায়গায় আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন আমিনুল হক। জামাতের প্রার্থী তারা কিছু বহিরাগত মানুষজনকে বিভিন্ন জায়গায় এনে ভাড়াটিয়া হিসেবে রেখেছে। সো আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তারা কারা। সো আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমার রিটার্নিং অফিসার যিনি রয়েছেন এবং নির্বাচন কমিশনকে বিষয়টা অবগত করেছি। আমরা নিজেরাও খোঁজ করছি যে মানে তারা কারা, যে যারা এখনো বহিরাগত হয়ে জামাতের বিভিন্ন মিছিল মিটিংয়ে তারা করছে এবং তাদেরকে আমরা কেউ চিনি না। বিভিন্ন এলাকার সাধারণ মানুষ তারা এসে আমাকে বলেছে। সো আমরা এটা সার্চ করছি যে তারা কোথায় বসবাস করে, তারা কোথায় ভাড়া নিয়েছে। নির্বাচনের দিন কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন ঢাকা 16 আসনের ধানের শীষের কাণ্ডারি আমিনুল হক। যারা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দৃঢ়ভাবে সেগুলো দমন করব ইনশাল্লাহ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা 6 আসনের 73 নং কেন্দ্র কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজে জামাত প্রার্থী কর্তৃক বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদের ঘটনায় কেন্দ্র পরিবর্তনের আবেদন করেছে ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেন ইশরাক হোসেন। সূত্রাপুর থানার অফিসার ইনচার্জকে অভিযোগ করলে তিনি অস্ত্র জব্দ না করে সরিয়ে ফেলতে সহযোগিতা করেন। ওই ঘটনার প্রেক্ষিতে সূত্রাপুর থানার অফিসার ইনচার্জকে বদলির দাবি জানান তিনি। অভিযোগের প্রেক্ষিতে কমিশন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেবেন বলে আশা জানান ইশরাক। কসমোপলিটন স্কুল একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি। সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, তো ওনার ব্যাপারে আমাদের এটি একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের, কারণ ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠিসোঁটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আবার ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করবে জামাত। জনগণের সম্পদে হাত দিলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যোগ্য ব্যক্তিকে বেছে নেয়ার আশ্বাস। এবং জাতীয় নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী, বলছে সিপিডি। নেই সব দলের অংশগ্রহণ, ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়।
এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।